হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে দেখো, ভারতীয় ভারতীয় সংসদীয় ব্যবস্থা অর্থাৎ যে পার্লামেন্টারি সিস্টেম সেটা দ্বিকক্ষ বিশিষ্ট। লোকসভা মানে হাউস অফ পিপল এবং হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। মানে এখানে তোমরা হাউস অফ পিপল না জানলেও হবে, লোকসভা এবং রাজ্যসভা দুটি প্রধান কক্ষ। এই দুটি কক্ষের মধ্যে সম্পর্ক ভারতীয় সংবিধান দ্বারা সুনির্দিষ্ট এবং তাদের পারস্পরিক ক্ষমতা ও কার্যকারিতার ক্ষেত্রে গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করে। সংবিধানের মাধ্যমে এই দুই কক্ষের ক্ষমতা ও ভূমিকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে সাহায্য করে, যদিও কিছু ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার তুলনায় অধিক ক্ষমতা ভোগ করে। দেখো, লোকসভা বেশি ক্ষমতা ভোগ করবে, কারণ লোকসভার যে প্রতিনিধি অর্থাৎ লোকসভার যারা এমপি আছেন তারা কিন্তু জনগণের একদম ডাইরেক্ট ভোটে কিন্তু নির্বাচিত, তাই তাদের পাওয়ার সবসময় বেশি থাকবে। এবার সম্পর্কের ক্ষেত্রে দেখো, ভারতীয় সংবিধান লোকসভা ও রাজ্যসভার মধ্যে ক্ষমতা বিভাজন এবং পারস্পরিক সম্পর্ককে বিভিন্ন অনুচ্ছেদের মাধ্যমে সংজ্ঞায়িত করেছে। এই সম্পর্কের প্রধান তিনটি ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে সাধারণ বিলের ক্ষেত্রে। সাধারণ বিল পাসের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা পায় সমান ক্ষমতা ভোগ করে। একটি সাধারণ বিল উভয় কক্ষের যে কোনোটিতে, অর্থাৎ যে কোনোটিতে বলতে লোকসভাতেও হতে পারে এবং রাজ্যসভাতেও হতে পারে, যে কোনোটিতে উত্থাপিত হতে পারে এবং উভয় কক্ষের সম্মতি ছাড়া সেটি আইনে পরিণত হতে পারে না। যদি একটি বিল এক কক্ষ দ্বারা পাস হওয়ার পর অন্য কক্ষ তা প্রত্যাখ্যান করে বা 6 মাসের বেশি সময় ধরে ফেলে রাখে, তাহলে সংবিধানের 108 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারে। এটি যৌথ অধিবেশনের বিলটি বলছে, এই যৌথ অধিবেশনের বিলটি সাধারণ সংখ্যাগরিষ্ঠের পাস হয়। যেহেতু লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার চেয়ে অনেক বেশি, তাই যৌথ অধিবেশন সাধারণত লোকসভার ইচ্ছাই প্রতিফলিত হয়। তারপর হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার তুলনায় অধিক ক্ষমতা ভোগ করে। সংবিধানের 109 অনুচ্ছেদ অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়। লোকসভা কর্তৃক পাস হওয়ার পর অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভা 14 দিনের মধ্যে বিলটি সম্পর্কে সুপারিশ করতে পারে, কিন্তু সেই সুপারিশ গ্রহণ করা বা প্রত্যাখ্যান করা সম্পূর্ণ ক্ষমতা লোকসভার হাতে থাকে। যদি রাজ্যসভা 14 দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত না পাঠায়, তাহলে বিলটি উভয় কক্ষ কর্তৃক পাস হয়েছে বলে গণ্য হয়। সুতরাং অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা অত্যন্ত সীমিত। এটি কেবল বিলটিকে বিলম্ব করতে পারে, বাতিল করতে কিন্তু পারে না, অর্থাৎ ক্যান্সেল করতে পারবে না। তারপরে অন্যান্য ক্ষমতার ক্ষেত্রে এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও। অন্যান্য ক্ষমতার ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে এখানে। 1 নম্বর হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষের সমান ক্ষমতা রয়েছে। সংবিধান সংশোধনী বিল উভয় কক্ষের যে কোনোটিতে উত্থাপিত হতে পারে এবং উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এটি পাস হতে পারে না। এই ক্ষেত্রে কোনো যৌথ অধিবেশনের ব্যবস্থা নেই। এবার হচ্ছে শাসন ক্ষমতা। মন্ত্রিপরিষদ যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে অনুচ্ছেদ 75 অনুযায়ী। রাজ্যসভা মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে না বা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে না। তারপর হচ্ছে দেখো, রাষ্ট্রপতি নির্বাচন অপসারণ। রাষ্ট্রপতি নির্বাচনে উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষমতা উভয় কক্ষের সমান। এবার আছে দেখো, ইমপিচমেন্টের প্রস্তাব উভয় কক্ষের যে কোনোটিতে উত্থাপিত হতে পারে এবং উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এটি পাস হয় না। তারপর জরুরি অবস্থার ঘোষণা।
সেখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হওয়া আবশ্যক। তারপরে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন। দেখো, সংবিধানের 249 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভা যদি তার সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন, তবে সংসদ সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এবারে উপসংহারে কি বলা হচ্ছে, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় লোকসভা রাজ্যসভার মধ্যে এক ভারসাম্যপূর্ণ সাংবিধানিক সম্পর্ক বিদ্যমান। যদিও অর্থ বিল এবং মন্ত্রিপরিষদের দায়িত্বের ক্ষেত্রে লোকসভা অধিক শক্তিশালী, সংবিধান সংশোধনের ক্ষমতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উভয় কক্ষ প্রায় সম ক্ষমতা ভোগ করে। রাজ্যসভার অস্তিত্ব গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে, কারণ এটি রাজ্যগুলির প্রতিনিধিত্ব নিশ্চিত করে এবং লোকসভার হঠকারী সিদ্ধান্তকে পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।